জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। এবার সমন্বয়কদের অপকর্ম স্পষ্ট হলো, জানালেন সেনাপ্রধান। অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা 10 মাসে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, জানালেন দুদক। সমস্ত অপরাধ প্রমাণ হলে সমন্বয়ক এবং উপদেষ্টাদের সবাইকে ফাঁসিতে ঝুলানো হবে, এমনই ঘোষণা দিলেন সেনাপ্রধান। এইদিকে আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে ঢুকবেন, এমনই ঘোষণা দিলেন তার মেয়ে পুতুল। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সর্বশেষ জানবেন রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার চায় বিএনপি। সরকার থেকে যদি জনগণের আস্থা চলে যায় তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক, আর তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সামনে এগোনোর কোনো সুযোগ থাকবে না। চ্যানেল 24কে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দাবি জানান, নির্বাচনের আগে কেয়ারটেকার আদলের সরকার গঠনের, যেখানে বিতর্কিত উপদেষ্টাদের থাকার কোনো সুযোগ নেই। সংস্কার না নির্বাচন, একটি আগে। বর্তমান যা টক অফ দ্য কান্ট্রি, এই নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য স্পষ্ট। পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি যুক্তি তর্ক। বেশিরভাগ দল ডিসেম্বরের নির্বাচনের কথা বললেও দিনক্ষণ স্পষ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান পরিস্থিতি নির্বাচন আগামীতে বিএনপির কর্মকৌশল জানতে মুখোমুখি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়েছে কিনা এমন প্রশ্নে তার সাফ জবাব, সরকার জন আস্থা হারালে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন চলে আসে, তাই না? সেটা তো আমরা কোনো সময় চাইনি। আমরা চাই সরকার সকলের সমর্থন বসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ট্রানজিশন করবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে। এটা হচ্ছে মূল জবাব। সেখানে ওই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন উঠেই যায় তাহলে তো আমাদের পুরো প্রক্রিয়াটায় এগোনোর কোনো সুযোগ নেই, এটা বিফলে যাবে। নির্বাচন সামনে রেখে কেয়ারটেকার আদলের সরকার গঠনের দাবি জানান আমির খসরু। তার মতে, যেসব উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতা প্রমাণে তাদের সরকারের থাকার কোনো সুযোগ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, যারা ইতিমধ্যেই বিতর্কিত তাদের আচরণ, কথাবার্তা ও কার্যক্রম জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এ ধরনের ব্যক্তিরা সরকারে থাকতে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাই কেয়ারটেকার মোট গেলে বিতর্কিতদের সরকার রাখা যাবে না। চলমান সংকট সমাধান নির্বাচনের বিকল্প নেই জানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। রাজনৈতিক দলগুলোকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার বন্ধের আহ্বান মির্জা ফখরুলের। দেশের সব রাজনৈতিক দলকে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 9 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা, ছাত্র সংগঠন সহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজির চক্র বন্ধ করতে হবে। তিনি বলেন, ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয়, বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগান্ডাগুলোকে প্রসারিত করেছে। এটা সাংবাদিকতা নয়, এটা জটিলতা। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে, একটি পরিবর্তনশীল পর্যায়ের মধ্যে, যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্কতা, সংযম এবং অখণ্ডতা দাবি করে। আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য আমাদের পরিষ্কার করা যাক, মিথ্যা এবং প্রচার কোনো রাজনৈতিক বিষয়ের অংশ হতে পারে না, এবং না, সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত। ডিসেম্বর নির্বাচন উপযুক্ত সময়, বললেন রিজভী। ডিসেম্বর নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার 9 জুন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে অনেক উপদেষ্টা আছেন যারা প্রচণ্ড বিএনপি বিদ্বেষী। রুহুল করিম রিজভী বলেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দুই একটি রাজনৈতিক
রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসে। তিনি বলেন, এপ্রিল মাসে তো প্রচণ্ড গরমতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষা সহ অন্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে, সে সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে? মানুষ রোজা রাখবে না, নির্বাচনের প্রচারণা চালাবে। বিএনপির এই নেতা বলেন, জনগণের আবেগ ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকার প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেছেন রুহুল করিম রিজভী। দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার হঠাৎ বিদেশ যাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, দেশে ফিরে এসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। রোববার 8 জুন দিবাগত রাতে 1:30টার দিকে থাই এয়ারলাইন্সওয়েজে একটি ফ্লাইটে TG-339 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আব্দুল হামিদ। রাত 1:45 হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টার উপস্থিত হন তিনি। প্রায় 1 ঘন্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত 3টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত 8 মে রাতে থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষ জানায় তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার কারণেই বিদেশ গিয়েছিলেন, তবু ওই ঘটনার পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে অবহেলার অভিযোগে 3 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযুক্তরা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা SI মোহাম্মদ আজহারুল ইসলাম এবং SBর ETSC মোহাম্মদ সোলাইমান। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সারা দেশে সহিংসতায় সহস্রাধিক একটি হত্যা মামলায় চলতি বছরের 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের নাম উল্লেখ হয়। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট নিউজগুলো। বর্তমান আমাদের দেশে কি চলতেছে, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন, বর্তমান দেশের নেতারা কি করতেছে, বর্তমান আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনারা শুনতে পারলেন। সম্মানিত দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন এবং যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। ধন্যবাদ।